আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চলুন করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয়, কেমন হলে আনন্দমুখর হয়, সেটা আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশ গড়ার কাজের ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনে। তার জন্য প্রস্তুতি নিন। প্রিয় দেশবাসী, দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে তার সবগুলোর নেপথ্য কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোন দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার চূড়ান্ত পরিণতি কি তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে। আমরা ইতিহাসের কলঙ্কিত কোন অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চাই না। আপনারা প্রত্যেকেই অবগত আছেন, একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোন রকমের সুযোগ না পায়। মাথায় রাখবেন, পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, কিন্তু একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রতিনিয়ত পরামর্শ নেওয়ার জন্য আমরা প্রযুক্তির সাহায্য নেব। এই জন্য একটি অ্যাপ তৈরির উদ্যোগ নিচ্ছি। দ্রুত এই অ্যাপটি চালু হবে। আপনারা আপনাদের সকল পরামর্শ, সকল মতামত, সকল আশঙ্কা এবং উদ্যোগের কথা এই অ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা তা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দেব, সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেব। রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে, আপনাদের নির্বাচনী ইশতেহারে, আপনাদের প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, পরিকল্পনায় কোনো কিছুতে যেন তরুণরা বাদ না পড়ে, নারীরা বাদ না পড়ে। মনে রাখবেন, যে তরুণ তরুণীরা বাংলাদেশকে বদলে দিয়েছে তারা বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আপনার দল থেকে তাদেরকে সেই সুযোগ দেওয়ার উদ্যোগ নিন। আগামী নির্বাচনে সবাই নিরাপদে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেবে, এটা নিয়ে কারো কোনো আপত্তির সুযোগ রাখা যাবে না। আমরা সবাই সবার পছন্দের প্রতি সম্মান দেখাবো, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তা ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতি সাধন করেছে। এর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির আশঙ্কা হয়েছিল। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ, নজরদারি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর ফলে এটি এড়ানো গেছে। বিশেষ করে এবছরের পবিত্র মাহে রমজান মাস থেকে শুরু করে এখন পর্যন্ত বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ ছিল আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভঙ্গুর অর্থনীতি ও বন্যার কারণে খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল প্রায় 14%। এখন সেটা অর্ধেকে নেমে আসছে। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে এটা 6% নেমে আসবে। এই জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে 8.48% হয়েছে, যা বিগত 35 মাসের মধ্যে সর্বনিম্ন। এই নিয়ে 4 মাস ধরে সার্বিক মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রবাসীদের অসীম আস্থার ফলে মুদ্রা বাজারের স্থিতিশীলতা ফিরে এসছে। গত অর্থ বছরের ব্যাংকিং চ্যানেলে রেকর্ড $3033 কোটি প্রবাসী আয় দেশে এসছে। রপ্তানি আয়ে প্রায় 9% প্রবৃদ্ধি হয়েছে। এর ফলে টাকা শক্তিশালী হয়েছে। অনেক বছর পর ডলারের বিপরীতে টাকার মান বাড়ছে। গত 11 মাসে বৈদেশিক পাওনাদারদের পাওনা সুদ ও আসল বাবদ $4 বিলিয়ন অর্থাৎ $400 কোটি অর্থ পরিশোধ করা হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। আগের বকেয়া আদায় পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। আগামীতে এই ধারা বজায় থাকবে বলে আমরা আশা করি। বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে এই বছরের প্রথম 3 মাসে বিদেশি বিনিয়োগ এসছে $10,500 কোটি। গত বছরের একই সময়ের তুলনায় এটা দ্বিগুণেরও বেশি। আর অক্টোবর থেকে হিসাব করলে 6 মাসে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এসছে $16,500 কোটি, যা গত সরকারের আমলের শেষ 6 মাসের তুলনায় দ্বিগুণ। কর্মসংস্থান সৃষ্টি অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় লক্ষ্য। সম্প্রতি হংকং ভিত্তিক শিল্প গোষ্ঠী হান্ডা বাংলাদেশের বস্ত্র তৈরি পোশাক খাতে $250 মিলিয়ন
বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে এসছে, যা এখানে চীনা কোনো কোম্পানির একক সর্বোচ্চ বিনিয়োগ। তাদের এই বিনিয়োগের ফলে 25,000 লোকের কর্মসংস্থান হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি হান্ডার এই বিনিয়োগ আরো চীনা কোম্পানিকে এই দেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করবে। এর মাধ্যমে আমাদের তরুণ তরুণীদের কর্মসংস্থানের পথ খুলবে। গত 16 বছরে দেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে গিয়েছে, আমরা সেটা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি। এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার জন্য সরকার নামকরা বিদেশি আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে। যথাযথ আইনি পদক্ষেপের ফলে বিশ্বের বিভিন্ন দেশে ফেসিবাদী দুর্বৃত্তরা যে অর্থ সম্পদের পাহাড় গড়েছে তার কিছু কিছু ইতিমধ্যে জব্দ হয়েছে। এই কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যেতে পারলে অল্প সময়ের মধ্যে আরো কিছু ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। দেশের ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করতে হলে আমাদের চিন্তায় মৌলিক পরিবর্তন আনতে হবে। আমি বরাবরই বলে এসেছি, এদেশের নদী ও বিশাল সমুদ্র আমাদের মূল্যবান সম্পদ। আমরা এই সম্পদকে কাজে লাগিয়ে সমান্তরালভাবে পানিভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই। আমরা প্রায় ভুলে যাই যে বঙ্গোপসাগরের একটা অংশ আমাদের দেশ। এর পরিমাণ আমাদের মোট জমির পরিমাণের চাইতে বেশি। আমরা প্রায় সবসময় জমিভিত্তিক আমাদের অর্ধেক দেশ নিয়ে মাথা ঘামাই, বাকি পানিভিত্তিক অর্ধেক দেশকে হিসাবেই ধরি না, কারণ আমরা এই অংশে বসবাস করি না। আমরা তো হাওর বাওয়ারেও বসবাস করি না, তাই বলে তো তাকে হিসাবের বাইরে রাখি না। এখন থেকে আমাদের অংশে বঙ্গোপসাগরকে আমরা আমাদের দেশের মূল্যবান অংশ, এই কথা সবসময় মাথায় রেখে অগ্রসর হব। এই অংশের পানির উপর দিয়ে দেশ বিদেশের সঙ্গে আমরা বাণিজ্য করব, তার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো। এই পানির মধ্যে অফুরন্ত সম্পদ, মৎস্য সম্পদ, যা প্রতি বছর ফসল দেয়। এই পানির নিচে আছে অফুরন্ত গ্যাস। এই সব কিছুকে নিয়ে প্রতিনিয়ত আমাদের চিন্তা ভাবনাকে চালিত করতে হবে। বর্তমান সরকার চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে। সরকার সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ড্রাই ডক লিমিটেডকে নিউ মেরিন টার্মিনাল কন্টেইনার হ্যান্ডলিং এর দায়িত্ব দিয়েছে। তারা কাজ শুরু করা মাত্রই কিছু ইতিবাচক পরিবর্তন এসছে। প্রথম 2 সপ্তাহে দেখা গেছে আগের তুলনায় প্রতিদিন গড়ে 225টি বেশি কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে। এই বন্দরকে আধুনিকভাবে গড়ে তোলা গেলে তা শুধু বাংলাদেশের অর্থনীতিতেই ভূমিকা রাখবে না, নেপাল, ভুটান সহ পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। বিনিময়ে তারাও উপকৃত হবে, আমরাও উপকৃত হব। আমাদের উপকূল অঞ্চল অফুরন্ত সম্ভাবনার আধার। কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত নানা বন্দরের কর্মচাঞ্চল্যে সমগ্র উপকূল অঞ্চলকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে। এই পুরো অঞ্চলে অনেকগুলো শিল্পাঞ্চল গড়ে উঠবে শুধু সমুদ্রের সান্নিধ্য এবং তার ব্যবহারের দক্ষতার কারণে। সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি, উৎসাহ সহকারে সাড়া দিয়েছেন। গভীর সমুদ্রকে আমরা এখনো আমাদের কল্যাণে কাজে লাগাতে পারিনি। একে কেন্দ্র করে আমরা মাছ পালন, আহরণ ও প্রক্রিয়াজাতকরণের শিল্প গড়ে তুলতে কাজ শুরু করেছি। এতে করে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, আমাদের অর্থনীতি নতুন শক্তিতে বলীয়ান হবে। প্রিয় দেশবাসী, প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত জটিলতা দূর করতে আমরা গভীরভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশি নাগরিকদের জন্য আরব আমিরাত পুনরায় ভিসা চালু করেছে। মালয়েশিয়া কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে। অন্যান্য দেশের সঙ্গেও ভিসা জটিলতা কিভাবে কমিয়ে আনা যায় এই নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আগামী 5 বছরে জাপানে অন্তত 1 লক্ষ বাংলাদেশি তরুণদের পাঠানোর প্রস্তুতি শুরু করেছে। তরুণদের সেখানে পাঠানোর জন্য বিশেষ প্রশিক্ষণ, অন্যান্য ব্যবস্থাও আমরা নিতে শুরু করেছি। এর পাশাপাশি আমরা ইতালি, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া সহ বিভিন্ন দেশে দক্ষ কর্মীদের পাঠানোর উদ্যোগ নিয়েছি। সৌদি আরব, জর্ডান, ওমান সহ বিভিন্ন দেশে নথিপত্রের কারণে যে প্রবাসীরা ইরেগুলার হয়ে গিয়েছিলেন তাদেরকে রেগুলারাইজ করার জন্য ব্যবস্থা নিয়েছে। আমরা বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান চুক্তিগুলোকে পর্যালোচনা করে দেখছি যাতে আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য সেগুলো স্বস্তিদায়ক হয়। দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের নাগরিকরা যে যেখানে অবস্থান করছে তারা যাতে সব ধরনের নাগরিক সুবিধা পান, আমরা সেই বিষয়ে উদ্যোগ নিয়েছি। চলতি বছর আমাদের নানা উদ্যোগের ফলে
প্রায় 87,000 বাংলাদেশি সুষ্ঠুভাবে হজ পালন করতে পেরেছেন। হজের ব্যয় অন্যান্য বছরের তুলনায় আমরা কমিয়ে আনতে পেরেছি। হাজিরা যাতে নির্বিঘ্নে হজ সম্পন্ন করতে পারে সেজন্য লাব্বায়েক নামে অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে ঘরে বসেই হাজিদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন তাদের অবস্থান প্রতি মুহূর্তে জানতে পেরেছেন। এবছর দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতেও আমাদের হজ ব্যবস্থাপনা প্রশংসিত হয়েছে। আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন আরো নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সেজন্য মন্ত্রণালয় এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রিয় দেশবাসী, জুলাই গণঅভ্যুত্থানে তরুণ শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের বাবা মা ও শিক্ষকরা। আমাদের বাবা মায়েরা তাদের সন্তানকে বহু কষ্টে বড় করে বিশ্ববিদ্যালয়ে পাঠায়। লেখাপড়া শেষ করে অনেক ছাত্র অসুস্থ হয়ে বের হয়। এর কারণ আবাসিক হলের নোংরা পরিবেশ, খাবারের নিম্নমান, তার উপর দলীয় সন্ত্রাসীদের দমন পীড়ন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবর্তে প্রতিদিন শিক্ষার্থীদের জোর করে রাজনৈতিক দলের প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো। প্রশাসন ও শিক্ষকরা সবই জানতেন, অথচ কেউ এটি থামাতে পারেননি, চেষ্টাও করেননি। কারণ শিক্ষকদের একটি বড় অংশ প্রমোশনের জন্য, সুবিধার জন্য দলীয় রাজনীতিতে জড়িত ছিলেন, নিপীড়কের ভূমিকা ছিলেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দলীয় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ আর অমানসিক নির্যাতন চলত। সেখানে গড়ে তোলা হয়েছিল টর্চার সেল। অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা আর কখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমন কোন রাজনীতি দ্বারা কলুষিত হতে দেব না যা পড়াশোনার পরিবেশ নষ্ট করে, তরুণদের জীবন ধ্বংস করে। বাবা মায়েদের যেন সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়ে আর কখনো সংখ্যায় থাকতে না হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য ধারাবাহিকভাবে পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক করেছে, বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। বিদ্যালয়গুলোতে শিক্ষার মান কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার কিছুদিন আগে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের বেতনের গ্রেড এক ধাপ বাড়িয়ে 10ম গ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। প্রাথমিক বিদ্যালয়গুলিতে শূন্য পদে 6,500 প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। প্রাথমিকের পড়াশোনার পদ্ধতিগত পরিবর্তনের দিকেও আমরা মনোযোগ দিচ্ছি। সব স্কুলে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামে কমপক্ষে 100টি স্কুলে এবছরের মধ্যেই ই লার্নিং চালু হবে। ঢাকা চট্টগ্রামের অভিজ্ঞ শিক্ষকরা প্রযুক্তির সহায়তায় এসব স্কুলে শিক্ষকতা করে সেখানকার শিক্ষক ঘাটতি পূরণ করবেন। যেসব এলাকায় বিদ্যুৎ ঘাটতি রয়েছে সেখানে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুতের ঘাটতি নিরসন এবং মোবাইল নেটওয়ার্ক ও স্টারলিংক পরিষেবা ব্যবহার করে এই সংকট মোকাবেলা করা হচ্ছে। স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তাদের পড়াশোনার উপযোগী করে তোলা হচ্ছে। স্কুলের অবকাঠামোকে নারীবান্ধব করে তুলতে স্কুল ভবন নির্মাণের সময় কমিটিতে নারী স্থপতি রাখার নিয়ম করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো স্কুল ভবনের ডিজাইন থেকে শুরু করে পড়াশোনার পরিবেশ, চিন্তা ভাবনায় মেয়েদেরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া, যাতে তারা ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাস্থ্যের দিক থেকে স্বস্তিদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারে। প্রিয় দেশবাসী, জুলাই গণঅভ্যুত্থান নির্বাচনের মাঠে নেই আওয়ামী লীগ, কিন্তু একদিকে অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা, অন্যদিকে সরকারের মিত্র রাজনৈতিক দলগুলো চোখের আড়াল হলেও আওয়ামী লীগকে যেন চোখের আড়াল করতে চাইছে না। আর তাই নিরুত্তাপ ভোটের মাঠে সবচেয়ে বেশি উচ্চারিত নাম আওয়ামী লীগ। আবার সরকার ও সরকারের মিত্রদের কাছে সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে উঠেছে আওয়ামী লীগ। ভোটের মাঠে থাকা সাইজে বড় থেকে ছোট, প্রধান থেকে কিংস পার্টি সবাই ব্যস্ত আওয়ামী লীগের ভোট ব্যাংকে নিজেদের পক্ষে আনতে। মাছের মায়ের পুত্র শোকের মতোই মাত্র কয়েক মাস আগেও যারা দলটির কার্যক্রম নিষিদ্ধ করে উচ্ছ্বসিত ছিলেন, তারাই এখন সহমর্মিতার বন্যা বইয়ে দিচ্ছেন। ভোটের মাঠে দাবি করেছেন আওয়ামী লীগ একটি আদর্শের নাম, যাকে বাংলাদেশ থেকে মুছে দেওয়া সম্ভব নয়। অথচ এই একই কথা বলে 2024 সালের আগস্টে পোর্টফোলিও খুইয়েছিলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সরকার সমর্থকদের বাতাস বুঝে পাল তোলার এমন ধারায় স্পষ্ট হয়ে উঠেছে আওয়ামী লীগ থাকবে না দাবিটি ছিল এক অশ্বডিম্ব। মিত্রদের চিন্তা যখন আওয়ামী লীগের স্থায়ী এবং একনিষ্ঠ ভোট ব্যাংক, তখন অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের দুশ্চিন্তা কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি বাড়াচ্ছে দ্বিগুণ হারে। একদিকে আছে বিদেশিদের চাপ, আরেকদিকে আছে শেখ হাসিনার ভোট বর্জনের ডাক।
আওয়ামী লীগের ভোট ব্যাংকে কেন্দ্রে আনা না গেলে সরকার ঘোষিত ইতিহাস নির্বাচন আর গণভোটে কাস্টিং ভোটের হার ইতিহাসের সেরা লজ্জা পেতে পারে। সে কারণে আওয়ামী লীগ সমর্থকদের জন্য ভোটে উপযুক্ত প্রার্থীর প্যাকেজের ব্র্যান্ডিং শুরু করেছে সরকারের পিআর টিম। তবে এর পরেও সাড়া নেই আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে। কিভাবে আওয়ামী লীগের ভোটারদের কেন্দ্রে আনা যায় তা নিয়ে চলছে সরকার ও সরকারের মিত্রদের মধ্যে আলোচনা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নির্বাচনের রেকর্ড বলছে বাংলাদেশে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত মোট 4টি নির্বাচন হয়েছে, যেগুলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত। এই 4টি নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত ভোট ছিল 30% থেকে 48% পর্যন্ত। এমনকি 1991 এবং 2001 সালে আওয়ামী লীগ আসন কম পেলেও দলটির ভোটের হার কমেনি। 1991 সালে দলটি আসন পেয়েছিল 88টি, কিন্তু ভোট পায় 30.08%। আর 2001 সালে মাত্র 58 আসন পেলেও ভোট পেয়েছিল 40% উপরে। 2024 সালের 5 আগস্টের পর দৃশ্যপট পাল্টে গেলে গত বছরের 12 মে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এই কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি মাঠে নেই। কিন্তু দেশীয় বিদেশি নানা মহল থেকে একটি প্রশ্ন বারবারই উঠে এসেছে, সেটি হলো দলটির সমর্থক ও ভোটাররা তাহলে কাদের ভোট দিবেন। বিদেশিরা প্রশ্ন রেখেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্তটি এই বিশাল ভোটার গোষ্ঠীকে কি এক ধরনের রাজনৈতিক অভিভাবকহীনতার দিকে ঠেলে দিচ্ছে, যেটি অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এমনকি সাম্প্রতিক কয়েকটি জরিপে উঠে এসেছে দলটির অনেক জনসমর্থন আছে। সে কারণে সরকারি কিংস পার্টি থেকে শুরু করে মিত্র রাজনৈতিক দলগুলোর ভাবনায় এখন আওয়ামী লীগের ভোট ব্যাংক। মাত্র 2 মাস আগেও দেখা চিত্রটি পাল্টে গেছে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই। নিশ্চিহ্ন করতে চাওয়া আওয়ামী লীগের সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ দেওয়া হচ্ছে বহু আশ্বাস, অথচ কিছুদিন আগেও মব সন্ত্রাস সহ মামলায় ফাঁসিয়ে কোন দল কত বেশি আওয়ামী লীগকে কোণঠাসা রাখতে পারে সেই প্রতিযোগিতা দেখা গেছে বাংলাদেশে। পরিসংখ্যানের দিক থেকে এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে বিএনপি। তবে তফসিলের পর তাদের প্রার্থীদের মুখে সবচেয়ে জোরালো ভাবে শোনা যাচ্ছে আওয়ামী লীগের প্রশংসা। বিএনপি জোটের হেভিওয়েট প্রার্থী সহ শরিক দলের নেতারাও এখন আওয়ামী লীগের প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে এক সমাবেশে আওয়ামী লীগের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের ভূয়সী প্রশংসা করেন। এলাকার উন্নয়নে সাবেক এমপির অবদান তুলে ধরেন। আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ এবং রমেশ চন্দ্র এবার নির্বাচনে নেই। বিএনপিকে আওয়ামী লীগের মতো দল দাবি করে ধানের শীষে ভোট চান তিনি। দর্শক, বিএনপি মহাসচিব নির্বাচনে বৈতরণী পার হতে আওয়ামী লীগের প্রশংসা করছেন, বিএনপিকে দাবি করছেন একই ধরনের আরেকটি দল হিসেবে, অথচ তফসিল ঘোষণার আগে তিনি নিয়মিত ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগকে। এমনকি নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করার পরে অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিলেন অভিনন্দন। তখন এক বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে আনন্দ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশ্ন হলো, মাত্র 8 মাস আগে যে দলকে ফ্যাসিবাদী বলেছেন, এখন সেই দলকে কিভাবে বিএনপির মতো বলে দাবি করছেন মির্জা ফখরুল? আবার এখন তিনি যে রমেশ চন্দ্র সেনের প্রশংসায় পঞ্চমুখ, তাকে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয় 2024 সালের 16 আগস্ট। এরপর ঢাকা সহ বিভিন্ন এলাকায় হওয়া হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়। এর মধ্যে একটিতে জীবিত ব্যক্তিকে নিহত দাবি করে মামলার প্রমাণও পরে পাওয়া গেছে। মিথ্যা তথ্যের ভিত্তিতে করা এই মামলা গত ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন দেয় ঢাকার গোয়েন্দা পুলিশ। এতে শেখ হাসিনা, রমেশ চন্দ্র সহ 42 জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। মির্জা ফখরুলের আওয়ামী লীগের প্রশংসার পর প্রশ্ন উঠেছে, নিজ এলাকার একজন প্রবীণ নেতার উপর হয়রানি ঠেকাতে 1.5 বছরে তিনি কতটা আন্তরিক ছিলেন। ভোটের মাঠে নানামুখী মেরুকরণে কেবল মির্জা ফখরুল নয়, বিএনপি জোটের সব প্রার্থী এখন আওয়ামী আনুকূল্য লাভের চেষ্টায় মরিয়া। সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
এতে শোনা যায় 5ই আগস্টের পর আদালতে আওয়ামী লীগকে নিষিদ্ধের রিট ঠেকাতে নিজের ঘাম ঝরানোর বিবরণ দিচ্ছেন আসাদুজ্জামান। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে 2024 সালের 19 আগস্ট সারডা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে হাইকোর্টে রিট করা হয়। তবে সরকারের পক্ষে এর বিরোধিতা করে আদালতে যুক্তি দেন তখনকার অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। দর্শক, অ্যাটর্নি জেনারেল একটি সাংবিধানিক পদ এবং তিনি রাষ্ট্রের পক্ষে আদালতে লড়াই করেন, অর্থাৎ রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেন আদালতে। তবে এতদিন বাদে ভোটের মাঠে নেমে আদালতে সেই লড়াইকে নিজের ব্যক্তিগত অবস্থান হিসেবে জাহির করতে চাইছেন আসাদুজ্জামান। ঝিনাইদহ 1 আসনে ধানের শীষের এই প্রার্থী এক পথসভায় দাবি করেন আওয়ামী লীগ একটি আদর্শের নাম, কোন রাজনৈতিক আদর্শকে হত্যা করাকে সমর্থন করেন না বলে তিনি 2024 সালে রিটটির বিরোধিতা করেছেন। অথচ গত বছরের জুলাইও ঠিক উল্টো কথা শোনা গিয়েছিল তখনকার অ্যাটর্নি জেনারেলের কণ্ঠে। আওয়ামী লীগের পক্ষে সবাইকে অপরাধী হিসেবে তিনি দাবি করেন। সাংবাদিকদের তিনি বলেছিলেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে যারা সহযোগিতা করবে তারাও অপরাধী। সরকার নির্বাহী আদেশের পক্ষে সাফাই গিয়ে বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন। এই নিষিদ্ধ সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবেন। তবে সেই আসাদুজ্জামানই এখন ভোট পেতে সুর বদলে ফেলেছেন। যে দলটি কয়েক মাস আগেও তার কাছে ছিল ফ্যাসিস্ট, এখন তারাই হয়ে গেছে চিরঞ্জীব একটি আদর্শ। বহুরূপী এই ডিগবাজি বাংলাদেশের ভোটের রাজনীতিতে খুবই পুরনো দৃশ্য। প্রশ্ন হলো, নতুন বন্দোবস্ত কায়েমের উদ্যোক্তাদেরও কেন পুরনো পথে হাঁটতে দেখা যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এই বিপরীতমুখী আচরণের কারণ হলো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার গাণিতিক বাস্তবতা। বাংলাদেশের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এপিটিপি পদ্ধতিতে সামান্য কয়েক ভোটের ব্যবধানে আসন হাতছাড়া হয়ে যেতে পারে। আওয়ামী লীগের 30% ভোট যদি কোন একটি দলের পক্ষে চলে যায় বা তারা যদি ভোট দিতে না গিয়ে টার্ন আউট কমিয়ে দেয়, তবে বিজয়ী প্রার্থীর বৈধতা যেমন সংকটে পড়বে, তেমনি প্রতিযোগিতায় হেরে যাওয়ার ভয়ও থাকবে। দর্শক, আওয়ামী লীগ যে একটি বড় দল সে কথা বলে নিজের পোর্টফোলিও খুইয়েছিলেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। 2024 সালের 12 আগস্ট তিনি বলেছিলেন, আওয়ামী লীগ একটা বড় দল। বাংলাদেশে আওয়ামী লীগের অনেক অবদান আছে যেটা অস্বীকার করা যায় না। এর পরপরই ব্রিগেডিয়ার সাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। দর্শক, বিএনপি জোট সঙ্গী নুরুল হক নূর তো ঘোষণা দিয়েই ফেলেছেন, এলাকার আওয়ামী লীগ সমর্থকেরা নাকি তাকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। এমনকি আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাওয়ার নিশ্চয়তা দিতেও ছাড়েননি। অথচ গত 1.5 বছরে আওয়ামী লীগ 14 দল এমনকি জাতীয় পার্টির ভোটে অংশগ্রহণ ঠেকাতে অগ্রবর্তী ভূমিকা দেখা গেছে নূরকে। এখন বিএনপি বিদ্রোহী প্রার্থীর জনপ্রিয়তার মুখে কাছে পেতে চাইছেন আওয়ামী লীগকে। বিএনপি জোটের পাশাপাশি জামাত জোটও ভুলতে বসেছে আওয়ামী বিরোধী অবস্থান। দৈনিক সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুনামগঞ্জ 2 আসনে জামাতে ইসলামের প্রভাবশালী প্রার্থী শিশির মনিরের নির্বাচনী বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতা উপস্থিত ছিলেন। তার এক সভায় গোলাপ মিয়া নামের এক আওয়ামী লীগ নেতার বক্তব্য ফেসবুকে স্থানীয়ভাবে ভাইরাল হয়েছে। একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তর ছেলে সৌমেন সেনগুপ্তকে মাঠে নামানোর চেষ্টা করছে। দর্শক, সারা দেশে দেখা যাচ্ছে একই ধরনের চিত্র। বিবিসি বাংলা, বাংলা নিউজ সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা আওয়ামী লীগের সাধারণ কর্মী, সমর্থক, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। পর্দার অন্তরালেও বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। মামলা, গ্রেপ্তার থেকে বাঁচানোর আশ্বাস দিচ্ছেন অনেক প্রার্থী। গোপালগঞ্জের মতো আওয়ামী লীগের সবচেয়ে শক্ত ঘাঁটিতেও দেখা যাচ্ছে একই দৃশ্য। বাংলা নিউজের প্রতিবেদনে বলা হয়, এই জেলায় 5ই আগস্টের পর আওয়ামী লীগের 20,000-এর বেশি নেতাকর্মী বিভিন্ন মামলার আসামি হয়েছেন। বিশেষ করে গত বছরের 16 জুলাই এনসিপি সমাবেশে
ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার পর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা গ্রেপ্তার হন। আবার মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে, আর এই সুযোগটি নেওয়ার চেষ্টা করছে বিএনপি জামাতের প্রার্থীরা। সবাই নিরাপদ